আজকের গল্পটা যদিও গল্প তবুও সত্য। যদিও গল্প তবুও সত্য। যদিও গল্প তবুও আমি গল্প সবুর কর। খোলা জানালা খোলা জানালা। সালটা 1830। এখনকার জমজমাট শহর সিনসিনাটি থেকে কয়েক মাইল দূরে এক বিশাল গভীর জঙ্গল ছিল। সেখানে গোটা এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে বাস করত সীমান্তের কিছু যাযাবাদ ধরনের মানুষ। একটা জায়গায় যখন তারা সংসার পেতে ফেলেছে, রুক্ষ জঙ্গলের মধ্যে তৈরি করে নিয়েছে সামান্য সুখ, তখনই কি এক অদ্ভুত নেশায় সেই সুখী আস্তানা ছেড়ে তারা রওনা হতো অন্য জায়গায়। সেখানে আবার গড়ে তুলত অস্থায়ী আস্তানা। এরকম অনেকেই ওই জঙ্গল ছেড়ে চলে গেছে অন্য কোথাও, কিন্তু বাকি কয়েকজনের মধ্যে একজন ছিল নূতন আগন্তুক। চারিদিক ঘন জঙ্গলে ঘেরা একটা কাঠের বাড়িতে সে থাকত। জঙ্গলের নির্জনতা, নিস্তব্ধতা যেন তাকেও ঘিরে ফেলেছিল, কারণ তাকে কেউ কখনো হাসতে দেখেনি, একটাও অপ্রয়োজনীয় কথা বলতে শোনেনি। সদরে গিয়ে বন্য জন্তুর ছাল বিক্রি করে সে তার দরকারি জিনিসপত্রের সংস্থান করত। লোকটির নাম মার্কো বলেই জানতাম। দেখে বয়স মোটামুটি 70 মনে হলেও আসলে ছিল 50। শুধু বয়সের ভার নয়, অন্য কিছু তাকে বৃদ্ধ করে তুলেছিল। তার লম্বা চুল, ঘন দাড়ি সব ছিল ধপধপে সাদা, আর জ্যোতিহীন ধূসর চোখ দুটো যেন কোটরে বসানো। সারা মুখে অসংখ্য ভাঁজের জটিল আঁকিবুকি। এমনিতে তার চেহারা ছিল লম্বা, তবে কাঁধ দুটো একটু ঝুঁকে পড়েছে, হয়তো দীর্ঘকাল বোঝা বওয়ার পরিণাম। তাকে আমি কখনো দেখিনি, এসব শুনেছি আমার ঠাকুরদার কাছে। তখন আমি খুব ছোট। একদিন মার্কোকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল। আদালত বা খবরের কাগজে হইচই হওয়ার মতো ঘটনা কিছু নয়। সকলেই একমত হলো যে স্বাভাবিকভাবেই সে মারা গেছে। তাকে তার কুটিরের কাছাকাছি তার স্ত্রীর কবরের পাশে কবর দেওয়া হয়। মার্কোর স্ত্রীর মৃত্যু ততদিনে এত পুরনো হয়ে গেছে যে স্থানীয় লোকেরা তার কথা প্রায় ভুলতে বসেছে। অবশ্য এর বহু বছর পরে আমি জঙ্গল ভেদ করে ওই জায়গায় গিয়েছি এবং ঘরের ধ্বংসস্তূপের কাছাকাছি গিয়ে পাথর ছুঁড়ে ছুটে পালিয়েছি, কারণ সব ছেলেরাই বলতো ওখানে নাকি ভূত আছে। কিন্তু আমার ঠাকুরদার কাছে শোনা এই শেষ অধ্যায়ের আগে আরও একটা অধ্যায় আছে। আস্তানা তৈরি করার পর মার্কো যখন কুড়ুল হাতে আশেপাশের চাষবাসের কাজ শুরু করেছিল, তখন তার বয়স ছিল অল্প। দেহে শক্তি ছিল, মনে ছিল আশা। ওই অঞ্চলে এসে বসবাস শুরু করার পর রেওয়াজ মতো সেও বিয়ে করেছিল। তার বউ ছিল যুবতী, একনিষ্ঠ। সুখ দুঃখ সব কিছুই সে হাসি মুখে স্বামীর সঙ্গে ভাগাভাগি করে নিত। তবে বউয়ের নামটি কি ছিল কেউ জানে না। তার শরীর ও মনের সৌন্দর্য সম্পর্কেও কিছু শোনা যায়নি। একদিন বন্দুক নিয়ে শিকার করতে গিয়েছিল মার্কো।
ফিরে এসে দেখল তার বউ জ্বরে শয্যাশায়ী, প্রলাপ বকছে। বাড়ির কয়েক মাইলের মধ্যে কোনো ডাক্তার তো দূরের কথা, একটি প্রতিবেশীও ছিল না। বউয়ের এমনই অবস্থা যে তাকে একা ফেলে মার্কো সাহায্যের আশায় বেরিয়ে পড়বে, তারও উপায় নেই। সুতরাং মার্কো ঠিক করল সে নিজেই শুশ্রূষা করে বউকে সারিয়ে তুলবে। কিন্তু 3 দিনের দিন তার স্ত্রী জ্ঞান হারালো, বিদায় নিল চিরকালের মতো। যখন মার্কো নিঃসন্দেহ হলো যে তার বউ মারা গেছে, তখন সে তাকে কবর দেওয়ার ব্যবস্থা করতে লাগলো। কিন্তু অতি সাধারণ কাজগুলো করতে গিয়েও সে ব্যর্থ হলো। আরও একটা জিনিস তাকে অবাক করল, প্রিয়তমা স্ত্রীর মৃত্যুতে তার কান্না পায়নি। সত্যিই তো, মৃতের প্রতি একই অন্যায়, অবিচার। সে আপন মনে বলে উঠল, কাল কফিন তৈরি করব, কবর খুঁড়ব, তারপর ও যখন চোখের সামনে থাকবে না, ওর জন্য দুঃখ প্রকাশ করব। এখনো মারা গেছে ঠিকই, কিন্তু সবকিছু যেন আগের মতোই রয়েছে। যতটা মনে হয় জীবন বোধহয় ততটা দুঃখের নয়। আবছা হয়ে আসা আলোয় সে মৃতদেহের কাছে দাঁড়িয়ে রইল। কখনো চুলের গুচ্ছ পরিপাটি করে দিচ্ছে, কখনো ঠিক করে দিচ্ছে তার প্রসাধন। সবকিছুই যেন কেমন নিষ্প্রাণ যান্ত্রিকভাবে সে করে চলেছে। বারবারই যেন তার মনে হতে লাগলো কোনো ক্ষতি হয়নি তার, সবকিছু যেন বরাবরের মতোই আছে। তার বউও রয়েছে তার কাছে, তার পাশে। বিভিন্ন মানুষের শোকের প্রকাশ বিভিন্ন। মার্কোর শোক বোবা করে দিয়েছিল তাকে। একটা গুরুতর আঘাত তাকে স্তব্ধ করে দিয়েছিল। ফলে একসময় ভীষণ ক্লান্ত বোধ করল সে। শরীর ও মন দুই হয়ে পড়ল অবসন্ন। সুতরাং ধর্মীয় আচার রীতি শেষ করে সে বসে পড়ল একটা চেয়ারে। সামনেই একটা টেবিলের উপরে শোয়ানো তার স্ত্রীর মৃতদেহ। ঘন হয়ে আসা অন্ধকারে ওর ফ্যাকাশে সাদা মুখমণ্ডল স্পষ্ট নজরে পড়ছে। টেবিলে হাত রেখে তাতে মাথা গুঁজে দিল মার্কো। চোখে তার অশ্রু নেই, কিন্তু শোকে সে অপরিসীম ক্লান্ত। সেই মুহূর্তে খোলা জানলা দিয়ে ভেসে এলো এক সুদীর্ঘ আত্মচিৎকার, যেন অন্ধকার হয়ে আসা জঙ্গলের গভীর থেকে হারানো কোনো শিশু চিৎকার করে কাঁদছে। কিন্তু মার্কো নড়ল না। আবার আরো কাছ থেকে সেই অপার্থিব চিৎকার এসে আঘাত করল তার অনুভূতিতে। হয়তো কোনো বন্য জন্তু, নয়তো কোনো স্বপ্ন। কারণ মার্কো তখন ঘুমিয়ে পড়েছে। বেশ কয়েক ঘন্টা পরে কর্তব্যভ্রষ্ট প্রহরীর ঘুম ভাঙল। মৃতদেহের পাশে গাঢ় কালো অন্ধকারে তাকিয়ে সে অতি কষ্টে কিছু যেন দেখার চেষ্টা করল। তার সমস্ত অনুভূতি সজাগ হয়ে উঠেছে। শ্বাস প্রশ্বাস থমকে দাঁড়িয়েছে। সেই নিস্তব্ধতাকে আরও সূক্ষ্ম করতে তার শিরা উপশিরার রক্তস্রোত যেন মুহূর্তের মধ্যে গতিশীল হয়ে উঠল। কে কি তাকে জাগিয়ে তুলেছে? কোথায় সেটা? সে কান খাড়া করে বোঝার চেষ্টা করল। এবার হঠাৎ করে তার হাতের নিচের টেবিলটা যেন কেঁপে উঠল।
আর সেই মুহূর্তে সে শুনতে পেল একটা হালকা নরম পায়ের শব্দ, যেন খালি পায়ে কেউ ঘরের মেঝেতে হেঁটে বেড়াচ্ছে। আতঙ্কে সে স্থবির হয়ে গেল। তার প্রতিটা অঙ্গ যেন অবশ হয়ে আসছে, গলা স্বরহীন। সে মৃত বউয়ের নাম ধরে ডাকতে ব্যর্থ চেষ্টা করল। হাত বাড়িয়ে দেখতে চাইল ও টেবিলে আছে কিনা। পরক্ষণেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। একটা ভারী দেহ যেন ছিটকে পড়ল টেবিলের গায়ে। সেই ধাক্কার জোরে টেবিলটা এসে আঘাত করল মার্কোর বুকে। আর একটু হলেই হয়তো সে উল্টে পড়ত চেয়ার থেকে। সঙ্গে সঙ্গে কিছু একটা যেন ধপাস করে পড়ে গেল মেঝেতে। আর সেই শব্দের আঘাতে গোটা বাড়িটা যেন ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল। শুরু হয়ে গেল একটা ধস্তাধস্তি। মার্কো ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। আতঙ্কে সে তার শরীরের নিয়ন্ত্রণ ক্ষমতা যেন হারিয়ে ফেলেছে। আচমকা সে হাত বাড়ালো টেবিলের দিকে, কিন্তু দেখল টেবিলে কেউ নেই। এমন একটা মুহূর্ত আসে যখন আতঙ্ক বাঁক নেয় পাগলামির দিকে, আর সেই পাগলামি রূপ নেয় সক্রিয় আচরণের। মার্কো পাগলের মতো ঝাঁপিয়ে পড়ল ঘরের দেওয়ালে। হাতড়ে খুঁজে নিল টোটা ভরা বন্দুকটা। নিশানা না করেই গুলি করল। বন্দুকের আগুনের ঝলকে অন্ধকার ঘরটা আলোকিত হয়ে উঠল ক্ষণিকের জন্য। তারপর সেই আলোয় মার্কো দেখল একটা প্রকাণ্ড চিতাবাঘ তার মৃত বউকে টেনে নিয়ে যাচ্ছে জানালার দিকে। জন্তুটার ধারালো দাঁত গেঁথে আছে মৃতদেহের গলায়। আবার পর মুহূর্তেই সব অন্ধকার। এ অন্ধকার যেন আগের চেয়েও অনেক বেশি গভীর। সেই সাথে নেমে এলো এক নিটল নিস্তব্ধতা। মার্কো জ্ঞান হারালো। যখন জ্ঞান ফিরল তখন সূর্য আকাশের অনেকটা উপরে উঠে গেছে। বনাঞ্চল মুখর হয়ে উঠেছে পাখির কাকলিতে। সে দেখল মৃতদেহটা পড়ে রয়েছে জানালার কাছে। বন্দুকের শব্দে আর আলোয় ভয় পেয়ে প্রাণীটা মৃতদেহ ফেলেই পালিয়ে গিয়েছে। মৃতদেহের পোশাক পরিচ্ছদ অগোছালো, লম্বা চুল উস্কো খুস্কো, হাত পা যেমন তেমন ভাবে ছড়িয়ে রয়েছে মেঝেতে। মৃতের গলায় একটা কুৎসিত ক্ষত, আর সেখান থেকে রক্তের ধারা গড়িয়ে পড়ছে মেঝেতে। এখনো জমাট বাঁধে। যে ফিতে দিয়ে সে বউয়ের হাত দুটো বেঁধে দিয়েছিল সেটা ছিঁড়ে গেছে। হাত দুটো শক্ত করে মুঠো করা, আর বউয়ের দাঁতের ফাঁকে আটকে রয়েছে জন্তুটার কানের একটা টুকরো। ভুতুড়ে গল্প, খোলা জানালা এখানে শেষ হলো। আজকের গল্পটা যদিও গল্প, আমি আসছি। যদিও গল্প তবুও সত্য। যদিও গল্প তবুও সত্য।